গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের পুরী এক্সপ্রেসের রক্ষিতা গল্পটি আপনাদের পড়ে শোনাব। পুরী এক্সপ্রেসের রক্ষিতা। বড় বড় গাছের মতন সব রেল স্টেশনেই কয়েকটা পরগাছা থাকে। রোদ, বৃষ্টি, ধুলো, কাদা মেখেও তারা বেড়ে ওঠে লকলকিয়ে। বেঁচে থাকার দুর্দমনীয় নেশায় তারা ঠিক প্রাণরস টেনে নেয়। বার্নপুর স্টেশনের লাটু এরকমই এক পরগাছা। বছর 11-12 বয়স, স্বাস্থ্যটি বেশ টনক। অনেক পরগাছার ফুল আর পাতা মূল গাছের পত্রপুষ্পের চেয়েও বেশি সুন্দর আর উজ্জ্বল হয়। এই শ্রীহীন স্টেশনটির অধিবাসী লাটুরও এইরকমই একটা সৌন্দর্য আছে। সেটা হলো তার হাসি। জীববিজ্ঞানীদের মতে হাসি হলো শৈশবের অস্ত্র। এই হাসির অস্ত্র সম্বল করে এই শত্রু সংকুল পৃথিবীতে মানব শিশু একটু একটু করে এগোয়। তা লাটু অনেকটা এগিয়েই। প্রথম যখন তাকে স্টেশনে দেখা যায় তখন তার বয়স 7-8 বছরের বেশি নয়। ন্যাড়া মাথা, ন্যাংটো, ঠিক একটা পেতনির বাচ্চার মতো দেখতে ছিল। এখন তার পরনে খাকি প্যান্ট ও গেঞ্জি। শীতকালে কি করে যেন সে একটা দুটো জামাও পেয়ে যায়। কম্বলের গরম স্বাদও তার অজানা নয়। এবং কি আশ্চর্য, মাঝে মাঝে সে গানও গায়। লাটুর আর কোনো নাম নেই, পদবি নেই, পূর্ব পরিচয় নেই। চায়ের দোকানের বনমালীর মনে আছে প্রথম যেদিন লাটুকে দেখা যায় সেদিন সে বাবা বাবা বলে তীক্ষ্ণ চিৎকার করতে করতে সারা প্ল্যাটফর্ম ছুটোছুটি করছিল। তখন কিন্তু কোনো ট্রেন দাঁড়িয়েছিল না, ফাঁকা স্টেশন। ব্যাপারটা বেশ রহস্যময় লেগেছিল অনেকের কাছে। ট্রেন ছেড়ে গেল, ছেলে উঠতে পারল না, এমন হয়, কিন্তু ট্রেন নেই, তবু ছেলেটা বাবা বাবা বলে ডাকছে কাকে? আগের ট্রেন চলে গেছে অন্তত 2 ঘন্টা আগে। তবে কি ছেলেটা ঘুমিয়েছিল এতক্ষণ? আগে তাকে কেউ লক্ষ্য করেনি। যাই হোক, সেই ডাকের জন্য বোঝা গিয়েছিল যে তার একটি বাবা ছিল, হয়তো একজন মাও ছিল। লাটু যে কারুর হারানো ছেলে নয় তা তার ন্যাংটো কঙ্কালসার চেহারা দেখেই টের পাওয়া গিয়েছিল। রাস্তার ছেলেরা কখনো রাস্তায় হারায় নাকি? পুলিশের লোকেরা এইসব ছেলেদের খোঁজ খবর করে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসে না। পুলিশ তো শুধু বড় লোকদের দারোয়ান। লাটুর খোঁজ করতেও কেউ কখনো আসেনি বার্নপুর স্টেশনে। স্বাভাবিক কারণেই এ ছেলের নাম হওয়া উচিত ছিল ন্যাড়া বা নেরু, কিন্তু তার ওই লাটু নাম দিয়েছিল বনমালী। এটুকু তার কল্পনা শক্তির পরিচয়। লাটু লাট সাহেবের অপভ্রংশ। বার্নপুর ধরনের জায়গায় এটা বেশ আদরের নাম। প্রথম দিন তার কান্না থামাবার জন্য বনমালী বলেছিল, আয় রে লাটু আয়, চুপ কর, একখানা বিস্কুট খা। ন্যাড়া মাথা ছিল বলে লাটুর বিষয়ে বনমালীর একটা তত্ত্বও তৈরি করেছে। এ ছেলেটাকে ওর বাবা মা কালীর কাছে উৎসুগ্গ করে গেছে। বার্নপুরে জাগ্রত রক্ষাকালীর বড় মন্দির আছে বটে। ট্রেন এনে লাটু ভিক্ষে করে। প্রকৃতিই তাকে একটা বিষয়ে কৌশল শিখিয়ে দিয়েছে। সে অন্য ভিখিরিদের মতো ঘ্যান ঘ্যান করে কাঁদুনি গায় না, তার মুখখানায় হাসি হাসি। ট্রেন এলে লাটু ভিক্ষে করে। প্রকৃতিই তাকে একটা বিশেষ কৌশল শিখিয়ে দিয়েছে। অন্য ভিখিরিদের মতো ঘ্যান ঘ্যান করে কাঁদুনি গায় না, তার মুখখানায় হাসি হাসি। যাত্রীদের সঙ্গে সে কৌতুকের সুরে কথা বলে। ও বাবু, দাও না 10টা নয়া, এক্ষুনি তো একটা সিগারেট খেলে 10 নয়া খরচ হয়ে যাবে, দাও না। ও মা, 20টা নয়া দেবে, জিলিপি খাবো, বড্ড ইচ্ছে করছে। তা শুনে যাত্রীরা বলে, এই ছেলে তো বেশ মজার। মজা পেলেও সবাই পয়সা দেয় না, যেমন গান শুনলেও দেয় না। কেউ কেউ দেয়, তাতে 1.5 টাকা 2 টাকার বেশি হয় না। বড় ট্রেন একটাই আসে, তাও রাত 10টার পর। সেটা ভিক্ষে দেবার সময়ও নয়। আর সারাদিনে 2টো লোকাল ট্রেন থাকে। লোকাল ট্রেনের যাত্রীরা কঞ্জুসও হয়। ভিখিরিদের সব কায়দা কানুনও তাদের জানা হয়েই গেছে। বার্নপুর স্টেশনে সেরকম জৌলুস নেই, একটা মাত্র চায়ের স্টল। তাই নিয়ে টিম টিম করে টিকে আছে বনমালী। মাঝে মাঝে আরও কয়েকজন ভাগ্যান্বেষী সিঙ্গারা, মিষ্টি বা ফলটলের ঝুড়ি নিয়ে ঘোরাঘুরি করছে। বিশেষ সুবিধা হয়নি, তারা সরে পড়েছে অন্য স্টেশনে। ডাউনে খড়গপুর, আপে ভদ্রক।
এই দুটো বড় স্টেশনই যাত্রীদের সব আকাঙ্ক্ষা পুড়িয়ে দেয়। মাঝখানে বার্নপুরে তাই সর্বক্ষণই একটা ঝিমোনো ভাব। এর মধ্যে লাটুই যা দৌড়োদৌড়ি করে, চেঁচিয়ে মেচিয়ে খানিকটা প্রাণের স্পন্দন দেখায়। ভিক্ষের ব্যাপারে লাটুর দু একজন প্রতিযোগী আছে, কানা বুড়ো আর তার বউ আর নুলহরি। তবে এরা কেউই লাটুর মতো স্থায়ী নয়। ট্রেনের সময় আসে, অন্য সময়ে কালী মন্দিরে চলে যায়, সেখানে তাদের আস্তানা। এদের মধ্যে কানা বুড়ো আর তার বউ নিরীহ নির্ঝঞ্ঝাট মানুষ। একখানায় মাত্র গান তারা জানে, কেমন পার হব ভবের তরি, দীনবন্ধু দাও কানা করি। সেটাই একঘেয়ে সুরে দুজনে মিলে গেয়ে যায়। নুলহরিটা একটু তেঁদুর, সে প্রায় লাটুর পেছনে লাগে। বয়সেও সে কিছু বড়। নুলহরির মুখে একটা হিংস্র ভাব আছে। যখন সে কারোর দিকে এক দৃষ্টিতে তাকায়, তখন তার চোখের মণি দুটিতে যেন দেখতে পাওয়া যায় এক ভবিষ্যৎ খুনিকে। নুলহরি যখন লাটুকে তাড়া করতে করতে প্রায় ধরে ফেলে, সেই সময় লাটু এসে লুকোয় বনমালীর পেছনে। সেখানে থেকে সে অঙ্গভঙ্গি করে বলে, সালা, তোর আর একখানা হাত আমি কেটে দেবো, সালা খানকির বাচ্চা। নুলহরি ক্রূর চোখে তাকিয়ে থাকে, ঠোঁটটা বেঁকে যায়। সে বিড়বিড় করে বলে, কুত্তা, শালা, কুত্তার বাচ্চা, তোর যদি আমি ঘাড় না ভাঙি তো শালা আমি বেজম্মা। লাটু আর নুলহরির মধ্যে একটা শ্রেণী বৈষম্য আছে, কারণ সবাই জানে নুলো বেজম্মা নয়। তার একটি মা আছে এবং একজন আইনসঙ্গত বাবাও ছিল। অনেকের চোখের সামনেই সে মরেছে। তার তুলনায় লাটু একটা রাস্তার কুকুর। ওদের ওই ঝগড়ার সময় বনমালী একটাও কথা বলে না, মিটিমিটি হাসে। খানকি কাকে বলে তা কি 11-12 বছরের ছেলে নাটুর জানবার কথা? যোগ বিয়োগও শিখেছে। 2 টাকা 20 নয়া থেকে 8 আনা বাদ গেলে কত থাকে তা সে ঝড়াকসে বলে দিতে পারে। দূর থেকে আওয়াজ শুনেই সে জেনে যায় এটা প্যাসেঞ্জার না মালগাড়ি। স্টেশন মাস্টারের ঘরের সামনে দাঁড়িয়ে সে মন দিয়ে টরে টক্কা শোনে। এক একদিন সেই টরে টক্কা শুনেই সে বুঝতে পারে। দৌড়ে এসে বনমালীকে বলে, এখন চায়ের জল চাপিও না, আজ ভদ্রক লোকাল লেট আছে। এক একটা ট্রেন পাশ হয়ে গেলে বনমালী হাঁক দেয়, লাটু, এই লাট সাহেবের বাচ্চা, এদিকে আয়। লাটু সাড়া দেয় না, সহজে তার পাত্তা পাওয়াই যায় না। বনমালীর দোকান গেটের কাছে, সে সেদিকে চোখ রাখে যাতে লাটু বেরিয়ে যেতে না পারে। কয়েকবার ডাকাডাকির পর লাটু গুটি গুটি এসে হাজির হয়। কোথায় ছিলি? ডাকছি কানে যায় না? পাগলির সঙ্গে বসেছিলুম। কেন? সেখানে কিসের আটা? আমায় ডেকেছিল, ওইরমভাবে হাতছানি দিয়ে ডেকেছিল। লাথি খাবি? চুল করছে? ভেজা হাতটা গামছায় মুছে লাটুর দিকে বাড়িয়ে দিয়ে বলে, দে। লাটু হাফ প্যান্ট থেকে 5 পয়সা 10 পয়সা মিলিয়ে 40টা পয়সা বার করে বনমালীর হাতে দেয়। তারপর মিটিমিটি হাসে। মোটে এই কটা? বার কর। আর পাইনি, মা কালী দিবি বলছি বনদা। বার কর বলছি। মায়েরই বলছি বনদা, আর পাইনি। লাটুকে লাইনের ধারে ঠেলে নিয়ে গিয়ে বনমালী ডান পাটা তুলে দেয়। লাথি মারে না, অদ্ভুত কায়দায় সে পায়ের আঙুল দিয়ে লাটুর পেটে চিমটি কেটে ধরে। লাটু হেসে ওঠে খিলখিল করে। হারামি, তুই পাগলির পয়সা চুরি করতে চাস? না বনদা, সত্যি বলছি। দেবো, ঠেলে ফেলে দেবো লাইনে। আর একটা 10 নয় আছে, শুধু জিলিপি খাবো। না, দে। লাটু আর একটা 10 নয়া বার করে দিয়ে ছাড় পায়। পয়সাগুলো একটা কৌটোয় রাখতে রাখতে বনমালী বলে, কেটলিতে একটু চা আছে, খাবি তো খা। একটা লেড়ে বিস্কুট নেব বনদা। মুখে গুঁজে দেবো। এই ধরনের কথা বললেও লাটুর সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বনমালীর। লাটু যা রোজগার করে তা সব সে নিজের কাছে রাখতে চায়। এটা যেন তার অধিকার। প্রথম দিন সে লাটুকে একটা বিস্কুট দিয়েছিল, তারপরে প্রায়ই কিছু কিছু খেতে টেতে দিয়েছে। লাটু তার পোষ্য, সুতরাং লাটুর উপার্জন তো বনমালীরই হবে। লাটুর প্যান্ট গেঞ্জি অবশ্য সেই কিনে দেয়। মাস 6 ধরে একটা ব্যাপারে লাটুর খাওয়ার চিন্তা ঘুচে গেছে। দুবেলার খাওয়া সে বিনে পয়সায় পায়, তবু লাটুর নোলা বড় বেশি। আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার খরচও বেড়েছে। যখন তখন সে স্টেশনের বাইরের দোকানে জিলিপি কিনতে ছুটে চলে যায়। ছেলেটা একেবারে মিষ্টির পোকা। আগে আগে সে ওই দোকানটার সামনে হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। ভাঙা টুকরো টাকরা চেয়ে চিনতে নিত। এখন সে পয়সা দিয়ে কেনে।
আর এটাই তো বনমালীর চক্ষুশূল। একটা উচ্চুগু করা হা ঘরে ছেলে সে পয়সা দিয়ে জিলিপি কিনে খাবে? বনমালীর সন্দেহ সে লাটুর সব পয়সা কেড়ে রাখলেও লাটু কিছু কিছু পয়সা লুকিয়ে রাখে। প্রায়ই সে স্টেশনের বাইরে ছুটে যায়। মিষ্টি খেয়ে খেয়ে চেহারাটাও খোলতাই হচ্ছে দিনে দিনে। কালো তেল চকচকে ল্যাটা মাছের মতো পিচ্ছিল শরীর, এক মাথা হুড়োকুড়ো চুল। ছেদিরালের দেখা দেখি ইয়ার্ডের নিম গাছের ডাল ভেঙে দাঁত মাজতে শিখেছে। ঝকমকে সাদা দাঁত, ওই দাঁতের জন্য তার হাসিটা এখন খুব সুন্দর হয়েছে। সেই জন্য ইদানিং ভিক্ষে একটু বেশি পায়। বনমালীর কাছ থেকে লাটু পয়সা লুকোতে শিখেছে ঠিকই, সে দুরকমভাবে লুকোয়। কিছু পয়সা এমন জায়গায় লুকোয় যা বনমালী কোনো দিন খুঁজে পাবে না, আর কিছু পয়সা সে একটু আলগাভাবে লুকোয়। বনমালী খানিকটা চাপ দিলেই যা বেরিয়ে আসে। গোপনে জমানো পয়সাটা সে রেখে আসে পাগলির কাছে। এই স্টেশনের 3 জন কুলির মধ্যে কেলুচরণের সঙ্গে লাটুর ভাব বেশি। ছেদিলাল আর গজা এই দুজন কেমন যেন কাঠখোট্টা ধরনের। যখন কাজ থাকে না তখন পড়ে পড়ে ঘুমোয় শুধু। ওদের জীবনে কথাবার্তা বেশি নেই। কেলুচরণের বয়স ওদের দুজনের চেয়ে অনেক বেশি, শরীরটাও বুড়িয়ে গেছে, হাঁটে আস্তে আস্তে, বেশি মাল বইতে পারে না। তবু তার মনটা খুব সজাগ। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের দরজার পাশের দেওয়ালে ঠেস দিয়ে সে বসে থাকে। এই ছোট্ট জগৎটাকে সে অনবরত পর্যবেক্ষণ করে আর বিড়বিড় করে কি সব বলে যায়। কেউ জানে না বানপুর স্টেশনের এই বৃদ্ধ মালবাহক কেলুচরণ মহান্তি আসলে একজন দার্শনিক। মানব জীবন সম্পর্কে তার নিজস্ব একটা দর্শন আছে। ওড়িয়া, বাংলা, হিন্দি মেশানো এক বিচিত্র ভাষায় সে কথা বলে। কোনো যাত্রী তাকে সামান্য কারণে বকাঝকা করলে কিংবা 10-20 পয়সার জন্য মুখ ঝামটা দিলে সে রাগ করে না। কেশ বিরল ছোট্ট মাথাটি নুইয়ে সে বিনীতভাবে বলে, আপনকার যা মনে হয় তাই দিন। যাত্রীটা চলে যাবার পর সে আপন মনে বলে, মরিবার পরে যখন আপনি আর আমি দুইজনাই চিতার কাঠে পুরিব, তখন কিন্তু বাবু বলে আগুন আপনার দেহটাতে মোলায়েম হবেনি। আবার কখনো সে বলে, রাজা বাবু রাজভোগ আহার করে অম্বলে ঠেকু তুলিলেন, আর তুই ছাতো মন রাখে আরামে নিদ গেলি, তবে ভগবান কারে বেশি খুশি করলেন। এই কেলুচরণ লাটুকে দূরের হাতছানি দেখায়। কেলুচরণ কখনো সখনো লাটুকে 1-8টা বিড়ি দেয়, তারপর বলে, ছোঁড়া তুই কেন এইখানে রহিবি, যা যা চলে যা, বড় জায়গায় যা, খড়গপুরে যা, বালেশ্বরে যা, কটকে যা, সেখানে কত মানুষ দেখিবি, কত শিখিবি। যত বেশি রুপেয়া কামাবি তত বেশি তগত বাড়িবে। লাটু জিজ্ঞাসা করে, তুমি কেন যাও না, তুমি কেন এখানে থাকো? ছেদিলাল তোমার চেয়ে কত বেশি মাল বয়, বেশি পয়সা পায়, তোমায় তো কেউ ডাকতেই চায় না। কেলুচরণ হেসে বলে, আমি কত ঘাট ঘুরিছি, পুরী, মাদ্রাজ, আমেদাবাদ, লখনৌ, মোর নিয়তি এইখানে আনিয়া ফেলিছে। এইখানে মোর অন্ন বাঁধা আছে। প্রায় কেলুচরণ লাটুকে সাবধান করে দেয়, গুঠে কথা তোরে বলি শোন লাটু, পাগলের পয়সা চুরি করিলে পরজন্মে তুই চামপোকা হইবি, ऐसा काम मत कर, ও ধান্দা ছোড় দে। চামপোকা মানে কি তা লাটু জানে না। জিজ্ঞাসা করলেও কেলুচরণ তার ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় না। কথাটা শুনলে লাটুর ভয় ভয় করে। সে জিভ কেটে বলে, মা কালী দিব্যি বলছি। সকলেরই ধারণা পাগলির সঙ্গে ভাব করার ছুতোই লাটু ওর পয়সা হাতায়। পাগলি থাকে উল্টো দিকের প্ল্যাটফর্মে, ওদিকে প্রায় কোনো ট্রেনই থামে না, তাই ওই দিকটা সর্বক্ষণ নির্জন, নোংরা। তবু ছাউনি আছে আর একটা টিউবওয়েল। সন্ধ্যের দিকে বানপুরের অনেকে রেল স্টেশনে বেড়াতে আসে। তাদের কেউ কেউ উল্টো দিকের ওই প্ল্যাটফর্মের অন্ধকারে বসে মদ গাঁজা খায়। পাগলি সেখানে থাকলেও কোনো অসুবিধা নেই। নামের অভাবে ওকে পাগলি বলেই ডাকা হয়, কিন্তু সবাই জানে ও পাগল নয়। চুপ করে এক ঠাঁই এক জায়গায় বসে থাকা ছাড়া ওর পাগলামির কোনো লক্ষণই নেই। চুপ করে বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। অনেক হাজার চেষ্টা করেও ওর মুখ থেকে একটাও উত্তর আদায় করতে পারেনি। বোবা যে নয় তাও বোঝা যায়, কারণ বোবারা মুখ দিয়ে দুর্বোধ্য শব্দ করে। এই পাগলি একেবারেই নীরব।
বছর 40 বয়স, নিংড়ানো ছিবড়ে হয়ে যাওয়া চেহারা, মুখে অনেক ঝড় ঝঞ্ঝার ছাপ। ওই বার্নপুরে এসেছে মাত্র 4-5 মাস আগে। সেই দিনটির কথা লাটুর খুব ভালো মনে আছে। সেদিন রাত 1টায় এসেছিল একটা অজ্ঞাত কুলশীল ট্রেন। এত রাতে বার্নপুরে কখনো কোনো ট্রেন থামে না। মালগাড়ি হলেও না হয় একটা কথা ছিল, কিন্তু সেই ট্রেনে গরু ছাগলের মতো গাদাগাদি করা মানুষ। কোনো চেনা ট্রেন লেট করে আসছে তাও নয়। লাটুর বড় অবাক লেগেছিল। স্টেশনে ট্রেন থামার শব্দ হলেই সবাই সজাগ হয়ে ওঠে। অভ্যাস মতো লাটু ভিক্ষা চাইতে গিয়েছিল, কেউ কিছুই দেয়নি। এটা কোন ট্রেন গো? জিজ্ঞাসা করলেও উত্তর দেয়নি কেউ। লাটুর ছোট্ট জীবনে সেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখানকার সব ট্রেনের নারী নক্ষত্র তার জানা, তবে অভিজ্ঞতার বাইরের কিছু এসে তার মনটাকে ঝাঁকিয়ে দেয়। স্টেশন মাস্টারের ঘরে কেউ নেই, তিনি জানেন না এমন ট্রেনও আসে। ট্রেনটা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর সিগন্যাল পেয়ে ছাড়ল। প্ল্যাটফর্ম তখন প্রায় পেরিয়ে যাচ্ছে, তখন বস্তার মতো কি যেন একটা এসে পড়ল ধূপ করে। সবচেয়ে আগে ছুটে গিয়েছিল ছেদিলাল। জিনিসটার গায়ে হাত দিয়ে আঁতকে উঠে বলেছিল, সিয়ারাম সিয়ারাম, এক জেনা না, अभी भी जिंदा है। স্টেশন মাস্টারের ঘরে তখন তালা। তিনি কোয়ার্টারে চলে গেছেন অনেক আগে। বাবুরা কেউ এ সময় থাকে না। আছে 2 জন গার্ড আর স্টেশন মাস্টারের আর্দালি নকুর। এ স্থলে নকুরই বাবু সমাজের প্রতিনিধি। সকলের চেঁচামেচি শুনে সে এলো পর্যবেক্ষণ করতে। স্ত্রীলোকটির সারা গায়ে ক্ষতচিহ্ন, পরনের শাড়িটা অত্যন্ত ময়লা ও ছিন্ন ভিন্ন। তার মুখ দেখলেই বোঝা যায় যে ভদ্রলোকদের বাড়ির বৌঝি নয়, ভিকিরি টিকিরি হবে নিশ্চয়। এর জন্য কি আর এই মাঝরাত্রিরে মাস্টারবাবুদের খবর দেওয়া উচিত? স্ত্রীলোকটির পাশে হাঁটু গেড়ে বসে কেলুচরণ বলেছিল, এখনো প্রাণ আছে। তুমি কেন স্ত্রী হত্যার দায়ে পাতকি হবে নকুর দাদা? বাবুদের ডাকো। ওরে লাটু, পানি পানি আনি দে, চোখে মুখে ছিটা। ASM অসুস্থ, তাই বড়বাবুকেই ডেকে তুলতে হলো। বড়বাবু মাত্র 1 মাস 2 আগে বদলি হয়ে এসেছেন, ছোকরা বয়সী। প্রথম দিনেই তিনি স্টেশনে সাফাই না রাখার দায়ে 2 ঝাড়ুদারকে খুব ধাঁধানি দিয়েছিলেন। নিয়ম শৃঙ্খলা রক্ষা করার দিকে তার খুব ঝোঁক। এমনকি চায়ের দোকান থেকে চা আনলে তিনি পয়সাও দিয়ে দেন ঠিকঠাক। বড়বাবুর নাম পরমেশ। তিনি সুখনিদ্রা থেকে উঠে এসেও বিরক্ত না হয়ে যথেষ্ট তৎপরতা দেখালেন। স্ত্রীলোকটি চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেও অজ্ঞান হয়নি। আহত ভয়ার্ত জন্তুর মতো চেয়ে আছে ড্যাব ডেবিয়ে। বড়বাবু বললেন, একে তুলে 2nd ক্লাস ওয়েটিং রুমে নিয়ে চলো। কয়েকজন তাকে তুলতে যেতেই সে হাত পা ছুঁড়ে বাধা দিল প্রাণপণে। গড়িয়ে গড়িয়ে চলে যেতে চাইল লাইনের দিকে। সবাই তো ভ্যাবাচ্যাকা, মেয়ে ছেলের গায়ে তো সেরকম জোর করে হাত দেওয়াও যায় না। বড়বাবু বললেন, থাক থাক, ছেড়ে দাও। আপনি কে? কোথা থেকে আসছেন? সঙ্গে কে ছিল? পড়ে গেলেন কি করে? এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়াই গেল না। তবু বড়বাবু ব্যাপারটাতে যথেষ্ট গুরুত্ব দিলেন। ডাকা হলো রেলের ডাক্তারকে, খবর দেওয়া হলো থানায়। অনেক রাত পর্যন্ত শোরগোল চলল। বড়বাবু ব্যস্ত হয়ে ফোন করেছিলেন পরের স্টেশনে, কিন্তু সেই রহস্যময় ট্রেন সেখানে থামেনি। ভদ্রকেও থামেনি, বালেশ্বরেও থামেনি। সেটা যেন চলেছে নিরুদ্দেশের যাত্রায়। পরদিন বিকেলে নকুর মারফত অনেক খবর চলে এলো বনমালীর কাছে। ওই ট্রেনটি ছিল রিফিউজিদের জন্য স্পেশাল ট্রেন। দণ্ডকারণ্য থেকে লাখখানেক না কত যেন রিফিউজি পালিয়ে চলে এসেছিল। তারা থাকতে চেয়েছিল পশ্চিম বাংলায়। সুন্দরবনের কোনো একটা দ্বীপে তারা আস্থানা গেড়েছিল। সেখান থেকে তাদের আবার ঝেঁটিয়ে বিদেয় করা হয়েছে। দণ্ডকারণ্যে তাদের বাড়ি, জমি, গরু, ক্যাশ, ডোল দেওয়া হয়েছে। তবু কেন তারা এখানে এসে ভিড় বেড়াবে? তারা এই হাট বজ্জাত লোকগুলো কি সহজে আসতে চায়? চেয়েছিল বাংলার মাটি কামড়ে পড়ে থাকতে। পুলিশ টুলিশের তারা খেয়ে লুকিয়েছিল বনে জঙ্গলে। সেখান থেকে খুঁজে খুঁজে এনে তাদের তুলে দেওয়া হয়েছে এই ট্রেনে। ডাক্তারবাবু বলেছেন, এই স্ত্রীলোকটির শরীরে নাকি ধর্ষণের চিহ্ন আছে, অন্তত 3-4 জন। ওই শরীরের আছেই বাকি, তবু সে নিস্তার পায়নি। সুন্দরবনের বাঘে তাকে খায়নি, মানুষ তাকে কামড়ে দিয়েছে। ডাক্তারবাবুর ধারণা
ওই কুলোটা নষ্ট মেয়ে মানুষটাকে তার স্বামী আর সঙ্গে করে ফেরত নিয়ে যেতে চায়নি। গরিব ঘরের মেয়ে ছেলেদের আর কিছু থাক না থাক অন্তত সতীত্বটুকু তো থাকবে। সেটাও যদি চলে যায় তবে তার বাঁচা মরা দুই সমান। তাই ওর স্বামী বা নিকট আত্মীয়রা ওকে এখানে ঠেলে ফেলে দিয়ে গেছে। পশ্চিমবাংলার সীমান্ত সে পার হতে পারেনি, কারণ পশ্চিমবাংলার মানুষই তো চেয়েছিল তার দেহটা। সেই থেকে পাগলি এখানেই আছে। সে তো জানেই না, এমনকি বনমালীরাও জানে না যে এই একটা পাগলিকে নিয়ে সরকারি মহলে চিঠি চালাচালি হয়েছে 18টা। পাগলি নির্বাক বলে সেই চিঠিপত্রে তার নাম উল্লেখ নেই। সেখানে তার পরিচয় one destitute woman alleged to be a refugee and a desert from the DDA settlement. ভিখারি আর রিফিউজি এক নয়, কারণ খবরের কাগজে লেখালেখি হয় শেষোক্তদের নিয়ে। সুতরাং বার্নপুরে বড়বাবু পরমেশ সরকার এই ঘটনাটি উপেক্ষা না করে বিস্তৃত বিবরণ পাঠিয়েছিলেন খড়গপুরে। এরপর রেল দপ্তর, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও মধ্যপ্রদেশ সরকারের মধ্যে চলেছে পত্রযুদ্ধ। কে এর দায়িত্ব নেবে? দণ্ডকারণ্য ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে যে স্পেশাল ট্রেনে প্রত্যাবর্তিত উদ্বাস্তুদের মধ্যে কেউই এখনো পর্যন্ত তার স্ত্রী হারানোর লিখিত অভিযোগ করেননি। কিছু বাচ্চা ছেলে নিখোঁজ হওয়ার কথা শোনা গেছে বটে। দণ্ডকারণ্যে বিভিন্ন ক্যাম্প থেকে ঠিক কত লোক চলে গিয়েছিল এবং কতজন ফিরে এসেছে তার হিসেব নিকেশ করতে যথেষ্ট সময় লাগবে। বার্নপুর স্টেশনের উক্ত মহিলার যদি ভ্যালিড রিফিউজি কার্ড থাকে তবেই ডিডিএ কর্তৃপক্ষ তাকে ফেরত নিতে পারে, নচেত কোনো নতুন লোক নিতে গেলে কেন্দ্রীয় সরকারের নির্দেশ লাগবে। এমতো অবস্থায় স্থিতাবস্থায় শ্রেয়। যদি পরনের শাড়িটা একটু দামি হতো, গায়ের রং ফর্সা হতো, মুখে চোখে একটা ভদ্রলোক শ্রেণীর চাকচিক্য থাকতো, তাহলে মানবতার খাতিরে তাকে নিশ্চয়ই কোনো হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হতো। সব হাসপাতালেই আজকাল স্থানাভাব। নিছক ভিখিরি বা রিফিউজিদের সেখানে রাখার সুযোগ কোথায়? তবু যে স্ত্রীলোকটি বেঁচে গেল আর সেরেও উঠল, তার কারণ স্টেশনে পরগা ছাড়া চট করে মরে না। সেই স্ত্রীলোকটি এখন বার্নপুর স্টেশনের পাকাপাকি পরগাছা। প্রথম দুদিন সে ছিল প্রায়োপবেশনে। শেডের বাইরের ছাতিম গাছটায় ঠেসান দিয়ে বসে মুচড়ে মুচড়ে শুধুই কেঁদে যেত। রোদে পুড়েছে, রাত্রিরের হিমে ভিজেছে। স্টেশন মাস্টারের কন্টিনজেন্সি ফান্ড থেকে কিছু খাবার কিনে রেখে দেওয়া হয়েছিল তার সামনে, তা সে ছুঁয়েও দেখেনি। তার রক্তাক্ত শরীরে ভন ভন করেছে মাছি, তবু সে বাঁচল। এক হিসেবে এই পাগলিকে সৌভাগ্যবতীই বলতে হবে, কারণ সে আসার ঠিক 1 মাস আগে টাইম টেবিল বদলের সুবাদে পুরী এক্সপ্রেস রাত 10:15 বার্নপুর স্টেশনে থামে। সেই ট্রেন থেকে নামে ক্যাটারারের লোকজনেরা। খড়গপুরে ডিনার দেওয়া হয় যাত্রীদের, মাঝখানে আর কোনো স্টেশন নেই। বার্নপুরে ক্যাটারারের লোকজনেরা এঁটো বাসনপত্র নিয়ে নেমে যায়। এখানেই তারা থাকে রাত্রিরে। ভোরবেলা সেই সব বাসনপত্র মেজে তারা ফার্স্ট ট্রেন ধরে ফিরে যায় খড়গপুরে। সব যাত্রী তো হ্যাংলা রাক্ষস নয়। কারুর কারুর থলিতে পড়ে থাকে 2-1খানা চাপাটি, কিছু ঝোল মাখা ভাত, পেঁয়াজের টুকরো বা আচার। যেদিন ঢ্যাঁড়সের তরকারি থাকে সেদিন তারা অনেকেই খায় না, কেউ কেউ খায় না বেগুন। ক্যাটারারের লোকেরা প্রথম কয়েকদিন এঁটো পাতের অক্ষত চাপাটিগুলি স্টেশনের বাইরে রামশঙ্করের হোটেলে বেচে দেবার একটা বন্দোবস্ত করেছিল। অবিলম্বে সে খবর পৌঁছল বড়বাবু পরমেশ সরকারের কাছে। তিনি চোটে লাল হলেন। নতুন পোস্টিংয়ের পর নিজেও কিছুদিন ওই রামশঙ্করের হোটেলে খেয়েছেন। সেখানে এইরকম কারবার। ক্যাটারারের লোকেদের ডেকে তিনি প্রচণ্ড চোটপাট করে হুমকি দিলেন যে হেডকোয়ার্টারে লিখে তিনি ওদের কন্ট্রাক্ট বাতিল করে দেবেন। সুতরাং এখন সেই সব এঁটোকাটা খাবার দেওয়া হয় টিউবওয়েলের পেছনে রাস্তা করে। এতে সবচেয়ে বেশি লাভ হয়েছে লাটুর। কুলিরা উচ্চ শ্রেণীর মানুষ, তাদের আত্মসম্মান জ্ঞান আছে, তারা ঝুটা খাবার খায় না। লাটুর প্রতিযোগী শুধু 3টে কুকুর, আর কোনো দিন নুলোহরিও এসে জোটে সেখানে। চাপাটিগুলো লাটু রেখে দেয় পরদিন দুপুরের জন্য। ঝোল মাখা ভাত সে রাত্রিরেই খেয়ে নেয়। তার মুখের হাসি এবং মজার কথাবার্তার জন্য ক্যাটারারের লোকেরা তাদের নিজেদের খাবারের থেকে 2-1 টুকরো মাংস কিংবা আধখানা ডিমও দেয় কখনো সখনো। লাটুর এখন মহা আনন্দ। সে এখন স্বাধীন, তার আর খাওয়ার চিন্তা নেই। ভিক্ষের পয়সায় সে যত খুশি জিলিপি খেতে পারে।
একদিন লাটুর পেছনে একটি প্রেতিনীর মতন ছায়ামূর্তি দাঁড়াতে দেখে ক্যাটারারদের একজন ভয় পেয়ে বলে উঠল, ওরে বাবারে, এ কে? তখন বার্নপুরের মালবাহক দার্শনিক কেলুচরণ মহান্তি কাছেই টিউবওয়েলে মুখ ধুচ্ছিল। সে বলে উঠল, দেখো দেখো জীবাত্মার কেমন লীলা, বদ্ধ পাগলের ক্ষুধা তৃষ্ণা লোপও পায় না, কার কোথায় অন্ন বাঁধা থাকে কে জানে। কেলুচরণের এই ধরনের শক্ত কথার অর্থ কেউ বোঝে না। ক্যাটারারের লোকেরা সাধারণত ধূর্ত ও বিনয়ী ধরনের মানুষ হলেও স্ত্রী জাতি সম্পর্কে একটা ভারতীয় দুর্বলতা তাদেরও আছে। হ্যাট হ্যাট করে কুকুরগুলোকে তাড়িয়ে তারা ফেলে দেওয়া কয়েকখানা ডাল ঝোল মাখানো রুটি তুলে নিয়ে পাগলির দিকে বাড়িয়ে বলে, এই নাও গো পাগলি। পাগলি কিন্তু হাত পেতে নেয় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর রুটিগুলো তার পায়ের কাছে ফেলে দেয় ওরা। পাগলি তখন নিচু হয়ে তা কুড়িয়ে নেয়, তারপর আস্তে আস্তে মিলিয়ে যায় ছাউনির বাইরের অন্ধকারে। তারপর থেকে এই রকমই চলছে। দিনের বেলা পাগলিকে স্থান ত্যাগ করতে দেখা যায় কদাচিৎ। 3-4 দিন অন্তর একবার সে টিউবওয়েলের জলে স্নান করে। তাছাড়া অন্য সব সময় সে বসে থাকে একটা নিস্তব্ধতার আবরণ নিয়ে। বস্তুত সে বসেই থাকে। দিনের বেলা কখনো তাকে শুয়ে থাকতে দেখা যায় না। বসে বসে সে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে একদিকে। তাই এই একাগ্রতার মধ্যে একটা ছমছমানির ভাব আছে। সেই জন্যই পাগলিকে কেউ ঘাঁটাতে আসে না। পাগলি কোনোদিন কারোর কাছে ভিক্ষা চায়নি, তবু তার সামনে 10টা 5টা পয়সা পড়ে থাকে। কেউ কেউ সংস্কারবশত দিয়ে যায়। ভিখিরিদের দান করলে পুণ্য কেনা যায়, এমন সংস্কার এখনো আছে। বার্নপুরে জাগ্রত কালী মন্দিরে পুজো দিতে অনেক পুণ্যলোভীরাই এই স্টেশনে নামে। পাগলি সেই সব পয়সার দিকে কোনোদিন ভ্রুক্ষেপও করেনি। পয়সাগুলো এমনিই পড়ে থাকে। স্টেশনের বাইরে থেকে একটা মরচে পড়া ডালডার টিন কুড়িয়ে এনে লাটু রেখে দিয়েছে পাগলির পাশে। এক একটা ট্রেন চলে যাবার পর সে উবু হয়ে বসে পাগলির সামনে। যা 5-10টা পয়সা এদিক ওদিক ছড়িয়ে থাকে তা সে কুড়িয়ে ওই টিনের মধ্যে রাখে। তার মধ্যে নিজের ভিক্ষালব্ধ কিছু পয়সাও মিশিয়ে দেয়। প্রকৃতির কাছ থেকে পাওয়া জ্ঞানে সে বুঝতে পারে এর কাছে তার পয়সা জমা রাখা নিরাপদ। লাটু একদিন 2খানা জিলিপি কিনে এনে শালপাতা সমেত পাগলির সামনে রেখে বলেছিল, এই খাও খাও না। তখন বেলা 3:10। একটু আগে একটা মেল ট্রেন পাস করে গেছে। কোনো মেল ট্রেন এখানে থামে না, শুধু প্রচণ্ড আওয়াজ উত্তেজনা দিয়ে যায়। লাটু এই আওয়াজ ভালোবাসে। যেসব ট্রেন এই স্টেশনে থামে তাদের কারোর শব্দই এমন জোরালো নয়। ট্রেনের এই প্রবল ঝংকার শুনেই লাটুর খিদে পায়। সে ছুটে চলে যায় স্টেশনের বাইরে। আজকাল লাটু জিলিপির দোকানে ধারও পেতে শুরু করেছে। দোকানি জানে লাটু পয়সা শোধ করে দেবার ক্ষমতা রাখে। তখন লাইনের উপর ঝকঝক করছে রোদ। সেদিকে তাকালে চোখ ঠিকরে যায়। তবু পাগলি এক দৃষ্টে চেয়ে আছে সেদিকে। লাটুর অনুরোধ সে শোনে না, জিলিপির দিকে সে চোখ ফেরায় না পর্যন্ত। বেশ কয়েকবার অনুরোধ করেও কোনো ফল পাওয়া যায় না। তখন আর লাটু কি করে, শালপাতাটা তুলে নিয়ে জিলিপি দুটো খেতে খেতে সে চলে যায় ওভারব্রিজের দিকে। তার মন একটু খারাপ লাগে। এই মন খারাপ কেন বা কিসের জন্য তা সে বুঝতে পারে না। মাঝে মাঝে এই মালগাড়ি এসে দুদিকের প্ল্যাটফর্মের মাঝখানে একটা পাঁচিল তুলে দাঁড়ায়। সেই লম্বা ধ্যাঙেরা নিরেট মালগাড়িগুলো লাটুর একটুও পছন্দ হয় না। এই সময় স্টেশনটা কেমন যেন বোবা মেরে যায়। যে ট্রেনের যাত্রী নয় সেটা আবার ট্রেন নাকি? মালগাড়িতে লাটু মাঝে মাঝে 2-1টা বগিতে দেখতে পায় ঘোড়া, গরু কিংবা মোষ। একবার কতগুলো বাঁদরও দেখেছিল। মানুষের মধ্যে থাকে শুধু গার্ডবাবু, ইঞ্জিন ড্রাইভার, ফোরম্যান আর খালাসিরা। এরই মধ্যে লাটু জেনে গেছে যে রেল কর্মচারীদের কাছে ভিক্ষে চাওয়া অমার্জনীয় অপরাধ। মালগাড়ির চেয়ে লোকাল ট্রেন অনেক ভালো। কত রকমের লোক নামে, এর মধ্যে অনেক মুখই লাটুর চেনা হয়ে গেছে। লাটু অচেনা মুখ খোঁজে, তাদের কাছেই ভিক্ষা চায়। অবশ্য চেনা লোকেদের কাছে ভিক্ষা চায় একটা বিশেষ পদ্ধতিতে। সেরকম চেনাদের পাশে যেতে যেতে সে আদর করা গলায় বলে, ও বাবু, তুমি গত সোমবার 10 নয়া দিয়েছিলে, আজ আবার সোমবার, আজ কিছু দাও। ফোরে বা ব্যাপারীদের কাছ থেকে সে পয়সা চায় না, বিড়ি চায়। এই স্টেশনের সেরা ট্রেন অবশ্যই পুরী এক্সপ্রেস। তার ধরন ধারণই আলাদা।
রাত্রিবেলা পুরী এক্সপ্রেস যেন গোটা একটা উৎসব নিয়ে আসে। লাটু ঘড়ি চেনে না, কিন্তু পিঁপড়ে যেমন টের পায় বৃষ্টির সংকেত, মুরগিরা যেমন জেনে যায় আসন্ন ভূমিকম্পের কথা, সেই রকমভাবেই লাটু ঘন্টা বাজবার আগেই বুঝতে পারে। তার শরীর চঞ্চল হয়, সে ছুটে যায় স্টেশনের অন্য প্রান্তে। ওই আসছে তার পুরী এক্সপ্রেস, তার অন্নদাতা। একদিন লাটু দৌড়তে দৌড়তে এসে বলে, ও বনদা, বনদা, দেখবে এসো, পাগলি নাচছে। বনমালী তার চোখ দুটো বিস্ফারিত করে বলে, ছোঁড়ার বয়স হয়েছে দেখছি, পাগলির নাচ, মারবো ইয়েতে লাত। লাটু তবু উত্তেজিত হয়ে বলে, মাইরে বলছি, মা কালীর দিব্যি, দেখবে এসো, সত্যি পাগলি নাচছে, ওভারব্রিজের ওপর। বনমালী দোকান থেকে ওভারব্রিজের সবটা দেখা যায় না, শেডের মধ্যে খানিকটা ঢাকা পড়ে যায়। কিন্তু এখন দোকান ছেড়ে অন্য কিছু দেখার শখ তার নেই। পুরী এক্সপ্রেস এলে তার বেশ কিছু মাল কাটে। সে লাটুকে সস্নেহে একটা গালি দিয়ে বলে, যা ভাগ। লাটু একাই দৌড়ে যায় ওভারব্রিজের দিকে। সে স্পষ্ট দেখতে পায় নিজের জায়গা ছেড়ে উঠে এসেছে পাগলি। লাইনের উপর ওভারব্রিজের ঠিক মাঝখানটায় এসে দাঁড়িয়ে আছে, তার মাথার পেছনে গোল চাঁদ। লাটু স্পষ্ট দেখতে পায় পাগলি নাচছে। সেও দৌড়ে যায় ওভারব্রিজের উপরে। দূরে দেখা যায় পুরী এক্সপ্রেসের ইঞ্জিনের সার্চ লাইট। সদ্য বাঁক ঘুরল, এইবার শোনা গেল শব্দ। শব্দটা ক্রমশই বাড়ছে। পাগলি নাচছে না বটে, তবে ওভারব্রিজের রেলিং ধরে তার শরীরটা সামনে পেছনে দুলছে। সেই দুলুনি ক্রমশ দ্রুত হতে থাকে। প্ল্যাটফর্ম এলাকায় ঝমঝমিয়ে ঢুকল পুরী এক্সপ্রেস। যেন এক প্রবল বলশালী পুরুষ বাতাস ভরে যায় তেজস্বী নিঃশ্বাসে। সেই সময় পাগলি এমন করে যেন ওপর থেকে ঝাঁপিয়ে পড়বে। প্রত্যেক দিন তো ওভারব্রিজের ওপর চাঁদ থাকে না, এক একদিন থাকে শুধু মিশমিশে অন্ধকার। প্রায়ই সন্ধ্যার পর গোটা বার্নপুর স্টেশনের আলোগুলো নিভে যায়। পুরী এক্সপ্রেসের সার্চ লাইট বেশি দূর দেখা যায় না, কাছেই এদিকের লাইনে বাঁক আছে। অন্ধকারের মধ্যে প্রথম উষার আলোর মতো সেই সার্চ লাইট ফুটে উঠলে লাটু ওভারব্রিজের ওপর দিয়ে তাকায়। ঠিক পাগলি যেখানে দাঁড়িয়ে আছে অস্পষ্টভাবে দেখা যায় তাকে, কোনো অলৌকিক প্রাণীর মতো, পিঁপড়ে কিংবা মুরগির মতো এই পাগলিও তা টের পেয়ে যায়। ক্যাটেরারের লোকেদের মধ্যে একজনের নাম নিরাপদ। সে খবরের কাগজ পড়ে, দু চারটি ইংরেজি কথা জানে, বেশ বুঝতার লোক। পাগলির দিকে সে একটু বেশি মনোযোগ দেয়। লাটু কিংবা নুলোহরিকে দেবার আগে সে একগোছা বাছাই করা রুটি রাখে পাগলির পায়ের কাছে। একদিন একটা প্লাস্টিকের গেলাসে করে খানিকটা ডালও দিয়েছিল। জিভ দিয়ে চুকচুক শব্দ করে নিরাপদ তার সঙ্গীদের বলেছিল, রিফিউজি, কতদিন আগে দেশ স্বাধীন হলো, তবু এখনও রিফিউজি। আমার বাড়ি হাসনাবাদে, আমি জানি ওরা ইছামতি নদী সাঁতরে মরিচঝাপি দ্বীপে উঠেছিল, সেখানে ঘর বেঁধেছিল, নৌকা বানিয়েছিল, কত মেয়ে মানুষরাও খাটত পিটত। সে এক দেখার মতো ব্যাপার। তারপর মোরারজি দেশাই বলল ওদের তাড়িয়ে দিতে। কি সাহেব রাজকুমার বললে ওরা থাকলে জঙ্গলের বাঘের নাকি ক্ষতি হবে, তাই একদিন পুলিশ গিয়ে ওদের ঘরের খুঁটি উপড়ে দিলে ঝেঁটিয়ে বিদায় করে। কতগুলো গিয়ে সেঁধিয়েছিল বন বাজারে, কটা জলে ডুবে মরল, কে তার হিসেব রাখে? নিরাপদের এক সঙ্গী জিজ্ঞাসা করল, ওরা দণ্ডক ছেড়ে মরতে এসেছিল বা কেন এধারে? নিরাপদ একটুক্ষণ চুপ করে থেকে বিড়ি টানে, তারপর আস্তে আস্তে বলে, ওরে, মেয়ে মানুষ কখনো সাধ করে ঘর ছাড়ে? মাটির খড় চেঁচার বেড়া হলেও তারই মধ্যে মেয়ে মানুষের সংসার, তা ছেড়ে কেউ রাস্তায় নামতে চায়? ওরা 3 বার ঘর ছেড়েছে। একবার ওদের বাংলাদেশে নিজেদের বাড়ি ঘর, দ্বিতীয়বার দণ্ডকারণ্যের ক্যাম্পের ঘর, আর এই সেদিনকে সুন্দরবনের ঘর। 3 বার যার ঘর ভাঙে তার কপাল আর কখনো জোড়া লাগে না রে। বড়বাবুর আর্দালি নকুরের মামার বাড়ি বসিরহাট, সুতরাং সে নিরাপদের সঙ্গে খানিকটা আত্মীয়তা বোধ করে। সে বলে, রিফিউজিরা চলে আসার পর তোমাদের ওদিকে নৌকো নাকি খুব সস্তা হয়ে গেছে। নিরাপদ অন্যমনস্কভাবে বলল, সস্তা, খুব সস্তা। মানুষের জীবনই যখন সস্তা, তখন আর। ওরা প্রায় 6 দিনে নৌকো বানিয়েছিল,
বড় বড় নৌকা, 20 মণি, 50 মণি, সব জলের দরে বিকিয়েছে। যে যা পারে চিনিমিনি করে নিয়েছে ওদের জিনিসপত্র। আমাদের ওদিকে এখন ঝি চাকরও খুব সস্তা। যেসব ছুটোছাটা ছেলে মেয়ে এদিক ওদিক ছিটকে গিয়েছিল, ট্রেনে উঠতে পারেনি, সেগুলো এখন এরোর বাড়িতে খাই খোরাকি কাজ করে। তারপর দূরের অন্ধকারের দিকে তাকিয়ে নিরাপদ বলল, আমার বাবাই তো রিফিউজিদের একখানা নৌকা হাতিয়ে নিয়েছে। আমার বাপ অতি ঘুঘু লোক। একদিন নিরাপদ একটা পুরনো শাড়ি এনেছিল সঙ্গে করে। লাটুকে ডেকে বলেছিল, এই ছোড়া, এটা ওই পাগলিটাকে দিয়ে দিস। অমন বুলি ঝুলি ছেঁড়া কাপড় পরে থাকে, দেখতে লজ্জা লাগে। আমাদের ঘরেও তো মা বোন আছে। লাটু বলেছিল, তুমি নিজেই দাও না। নিরাপদ দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আমরা পাঁজি, মতলববাজ লোক, আমাদের হাত দিয়ে এসব দিতে নেই রে। আমি দিতে গেলে ও বোধহয় আমাকে কামড়ে দেবে। তুই ছেলে মানুষ, তুই দিলে দোষ হয় না। আশ্চর্য, তার পরদিন থেকে নিরাপদ আর এখানে আসেনি। সে নাকি অন্য ট্রেনে বদলি হয়ে গেছে। পাগলি তো লাটুর কথা শুনবে না, তাই লাটু সেই শাড়িটা ওর কাছে রেখে আসে। একদিন যায়, দুদিন যায়, তবু সেটা পরে থাকে যেমন তেমন। পাগলি সেটা ছুঁয়েও দেখে না। সে তার এই ছেঁড়া শাড়ি পরেই টিউবওয়েলের জলে স্নান সেরে নেয়, নিজেই পাম্প করে প্লাস্টিকের গেলাসে জল ধরে মাথায় ঢালে। তারপর সেই ভিজে কাপড় তার গায়েই শুকোয়। হাতের কাছে একটা আস্ত শাড়ি থাকলেও পাগলি যে কেন সেটা নেয় না, সেটা লাটুর মাথায় ঢোকে না। কয়েকদিন পরে শাড়িটা অদৃশ্য হয়ে যায়। অন্য কেউ নিয়ে নিয়েছে নিশ্চয়ই। লাটুর খুব সন্দেহ হয় এটা নুলোহরির কাজ, কারণ নুলোহরির মা আছে, লাটুর তো মা নেই। সে শাড়ি নিয়ে কি করবে? লাটু বনমালীর কাছে এই ঘটনা জানিয়েও কোনো পাত্তা পায়নি। ক্যাটারারের লোকেদের কাছেও লাটু নালিশ জানালো, কিন্তু এখন আর নিরাপদ নেই। অন্য কেউ পাগলিকে নিয়ে মাথা ঘামাতেই চায় না। লাটুর ধারণা, পাগলির শাড়িখানা যেই চুরি করুক, পরের জন্মে সে নিশ্চয়ই চাম্পোকা হবে। কদিন ধরে বৃষ্টি হচ্ছে খুব। একবার একটু থামতে না থামতেই ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসে। শেডের দু এক জায়গায় ফুটো আছে, তাছাড়া প্রবল বৃষ্টির ছাঁট এসে পড়ে। প্ল্যাটফর্ম একেবারে জল কাদায় থিকথিকে। এরই মধ্যে ট্রেন আসছে যাচ্ছে। আর কদিন পরেই দুর্গাপুজো, তাই যেন যাত্রীদের আনাগোনা বেড়েছে। কালী পুজোর সময় বার্নপুরে বিরাট উৎসব হয়। গত বছর সেই সময় লাটুর প্রচুর রোজগার হয়েছিল। আবার সেই রকম দিন আসছে, লাটুর বুক ধকধক করে। রাশি রাশি খুচরো পয়সা, গুণে শেষ করা যায় না। লাটু বনমালীকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো বনদা, কালী পুজোর আর কদিন বাকি গো? বনমালী সস্নেহে লাটুর ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলে, তুই উচ্ছুগ্গ করা ছেলে রে, এবারে মায়ের কাছে তোকে বলি দেব। লাটু পিছলে সরে গিয়ে হি হি করে হাসে। প্রায়ই বনমালী তাকে উচ্ছুগ্গ করা ছেলে বলে। সেই জন্য লাটু ভুলেও কখনো কালী মন্দিরে যায় না। সেদিন খড়গপুরের লোকালের এক প্যাসেঞ্জারের মাল বইতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেল কেলুচরণ। মাল বেশি না, একটা সুটকেস আর দুটো বেতের ঝুড়ি। একটা ঝুড়ির মধ্যে ভর্তি শুধু নারকেল, তার কয়েকটা গুড়িয়ে গেল প্ল্যাটফর্মে। লাটু কাছেই ছিল, সে দৌড়ে এসে ধরে তুলল কেলুচরণকে। যাত্রী ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, ধুর, এসব বুড়ো ধুরোকে কে লাইসেন্স দেয়? আর কেন বাবা, এবার রিটায়ার করো, দেশে ফিরে গিয়ে নাতিপতিদের আদর করো, কে যথেষ্ট হয়েছে। কেলুচরণের হাঁটুতে চোট লেগেছে। সে অপরাধীর মতো মুখ নিচু করে বসে থাকে। ভদ্রলোক লাটুকে বললেন, এই ছোড়া, তুই পারবি? আমি একটা ঝুড়ি ধরছি, নারকেলগুলো তোল। কুলির রেট 1 টাকা, কিন্তু লাটু বয়সে ছোট বলে ভদ্রলোক রিকশায় ওঠার পর লাটুকে 8 আনা দিয়ে চলে গেলেন। আধুলিটা হাতে নিয়ে একটুক্ষণ দোনামোনা করল। কাছেই জিলিপির দোকান, তবু সে ফিরে এলো প্ল্যাটফর্মে। কেলুচরণের কাছে এসে বলল, এই নাও কেলুদা, 8 আনা দিয়েছে, মায়েরি বলছি, বেশি দেয়নি। কেলুচরণ এমনভাবে লাটুর দিকে চেয়ে থাকে যেন সে তার হন্তারক্ষে দেখতে পাচ্ছে। দিন দিন শশীকলার মতো বৃদ্ধি পাচ্ছে লাটু। যতই কেলুচরণের জোর কমে আসবে, শরীরটা ভিজে না তার মতো নরম হয়ে যাবে, ততই লাটুর তকত বাড়বে। অনতিবিলম্বেই জায়গা নিয়ে নেবে লাটু। সে হয়ে যাবে বাতিল আস্তাকুরের মাল। তখন লাটু নিজের রোজগারে খাবে আর কেলুচরণ হবে ভিখিরি।
এরকম চিন্তা সত্ত্বেও কেলুচরণ ম্লান করে হাসল। হো, তুই নিয়ে নে। লাটু আর দ্বিরুক্তি না করে আধুলিটা ভরে ফেলে পকেটে। তারপর জিজ্ঞাসা করে, কেলুদা, তোমার দেশ কোথায়? কেলুচরণ আকাশের দিকে আঙুল দেখিয়ে বলে, ওই হোথা, ওখানে গিয়ে বিশ্রাম নিব। কিন্তু ব্যাপারটা এখানে শেষ হয় না। একটু পরেই ছেদিলাল এসে লাটুর সামনে চোখ গরম করে দাঁড়ায়। মুখখানা কুঁকড়ে সে বলে, এ কুত্তে কা औलाद, তু কাহে মাল উঠায়া, বল সালে। ঝাঁ করে সে তার লোহার মতন হাতটা বাড়িয়ে লাটুর কান মুচড়ে ধরে। লাটু যন্ত্রণায় চেঁচিয়ে উঠলেও ছেদিলাল সহজে ছাড়ে না। খানিকটা টানতে টানতে নিয়ে গিয়ে শাসিয়ে বলে যে ফের যদি লাটুর কোনো মালে হাত দেয় তাহলে সে ম্যাড্রাস মেলের সামনে ঠেলে ফেলে দেবে। লাটু গুমড়োতে গুমড়োতে গিয়ে বনমালীর কাছে নালিশ জানায়। বনমালী তাকে একটুও প্রশ্রয় না দিয়ে বলল, বেশ করেছে মেরেছে, তুই ভিখিরির বাচ্চা, তুই কেন ওদের কাছে মাথা গলাতে গেছিস? লাটু ঝাঁঝালো গলায় বলল, আমি কি নিজে তুলেছি, লোকটা বলল। বনমালী চিবিয়ে চিবিয়ে বলল, কোনো লোক যদি বলে যা বনমালীর উনুনটা ভেঙে দিয়ে আয়, তুই তাই দিবি? লাটু তার নিজস্ব যুক্তিতে বুঝতে পারে তার প্রতি ওরা অন্যায় করেছে। সে এখনো ছোট, তাই সে মার খাবে, বকুনি খাবে। তাছাড়া বড় হলে সেও দেখে নেবে। অভিমান ক্ষুব্ধ হৃদয়ে সে সেদিন ফিরতি খড়গপুর লোকালে উঠে পড়ল। এর আগে সে দুবার ভদ্রক গেছে বটে, কিন্তু খড়গপুর যায়নি। শুনেছে সেটা অনেক বড় জায়গা। সব ট্রেনেই কিছু চলন্ত ভিখিরি থাকে। লাটুও গলা মিলিয়ে দিল তাদের সঙ্গে, পেয়েও গেল কিছু পয়সা। কিন্তু খড়গপুরে নামতেই কয়েকজন ঘিরে ধরল তাকে। একজন হিংস্র গলায় বলল, কোথাকার নতুন মাল রে? দু চারটে চড়চাপাটি খেতেই লাটু হাতের পয়সাগুলো ফেলে দিয়ে পালালো। না, আজকে তার দিনটাই খারাপ। কিছুক্ষণ শুকনো মুখে এদিক ওদিক ঘোরাঘুরি করলো। এই স্টেশনে ঘন ঘন ট্রেন আসে। এই শব্দে লাটুর খিদে পেয়ে যায়, আর খিদে পেলেই তার মনটা খারাপ হয়ে যায় আরও। এরই মধ্যে একসময় সে একটা আশার আলো খুঁজে পেল। ক্যাটারারের লোকেদের একজনকে দেখতে পেয়ে গেল সে। এই অচেনা জনসমুদ্রে একজন চেনা মানুষ। সেই লোকটিও চিনতে পেরেছে লাটুকে। সে বলল, কি রে, তুই এখানে? ওখান থেকে চলে এলি? থেকে যা, এখানে থেকে যা, রোজগার ভালো হবে। দেখ না, খড়গপুরের কুকুরগুলোও কত মোটাসোটা। ক্যাটারারদের লোকেদের সঙ্গে পুরী এক্সপ্রেসেই ফিরে এলো লাটু। মুখে বেশ একটা গর্বের ছাপ, যেন সে দিগ্বিজয় করে ফিরে এসেছে। আজ তাকে এঁটো খাবার খেতে হবে না। খড়গপুরের ক্যান্টিনে সে অনেক গেলাস ধুয়ে দিয়েছে বলে ওখানেই তাকে খেতে দিয়েছে। প্ল্যাটফর্মে নেবেই লাটু ওভারব্রিজের দিকে তাকিয়ে পাগলিকে দেখল। সন্ধে থেকেই অবিরাম বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে আছে পাগলি। লাটু তাকে হাতছানি দিয়ে ডাকলো, যেন আজ তার দাতার ভূমিকা। সেই বৃষ্টি আর 3 দিনেও ছাড়ল না, বরং বেড়েই চলল। পুজোর আগে এত বৃষ্টি কেউ বাপের জন্মেও দেখেনি। যেন গোটা আকাশটাই গলে গলে পড়ছে। পরদিন রাত্রিরে পুরী এক্সপ্রেস এলো না যথাসময়ে। এই ট্রেন কদাচিৎ লেট করে, হলেও বড়জোর আধ ঘন্টা কি 40 মিনিট। কিন্তু মাঝরাত পার হয়ে গেল, তবু সেই জোরালো সার্চ লাইটের দেখা নেই। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ আর অন্ধকার। স্টেশন মাস্টারের ঘরে ব্যস্ততা দেখা গেল অনেকক্ষণ। অনেক টেলিফোন আর টরে টক্কা। তারপর বড়বাবু একসময় বাড়ি চলে গেলেন। নকুরকে জিজ্ঞাসা করেও বনমালী কোনো খবর জানতে পারল না। সেই খবর এলো পরের দিন। একটা লোকাল ট্রেন বানপুর এসে আবার ফিরে চলে গেছে। সেই সঙ্গে ছড়িয়ে দিয়ে গেল অনেক কাহিনী। দারুণ বর্ষায় চতুর্দিকে ঘরবাড়ি সব ডুবে গেছে, ভেসে গেছে রেল লাইন, রাস্তা, পুকুর, নদী সব একাকার। ট্রেনের জানলা দিয়ে নাকি দেখা গেছে যে জলে ভেসে যাচ্ছে মরা গরু, বাছুর, গাছের মাথায় উঠে বসে আছে মানুষ। তারপর দিন আর কোনো ট্রেনই এলো না। এমনকি সেই বৃষ্টিতে পাখিরাও ওড়াউড়ি করে না। স্টেশন মাস্টারের ঘর থেকে নকুর খবর দিয়ে গেল যে কোথায় যেন অনেকখানি রেল লাইন জলের তোরে বেঁকে তুবড়ে গেছে। এখন কতদিন ট্রেন চলবে না তার ঠিক নেই। সারাদিন শুনশান লাগলো স্টেশনটা। কুলিদের মধ্যে ছেদিলাল আর জগা কোথায় যেন চলে গেছে। কেলুচরণের কোনো যাবার জায়গা নেই, সে এখানেই পড়ে রইল। স্টেশন মাস্টারের ঘর খোলা, কিন্তু বাবুরা প্রায়ই থাকেন না। বনমালীও তার দোকান বন্ধ রেখে দেশে চলে যাবে কিনা ভাবছে। তার দেশ এখান থেকে মাইল 30 ভেতরের দিকে।
সে রাস্তায় বাস চলছে কিনা সন্দেহ। অবশ্য বার্নপুরে বন্যার প্রকোপ বিশেষ বোঝা যায় না, এত বৃষ্টিতেও সেরকম জল জমেনি কোথাও। দুপাশের খালের জল ছাপিয়ে গেছে বটে, কিন্তু রেল লাইন বেশ উঁচুতে। দূরে দেখা যায় রেল লাইন ধরে মানুষজন হাঁটছে। যাত্রী নেই বলে স্টেশনের বাইরের হোটেলটা বন্ধ, মিষ্টির দোকানেও ঝাঁপ ফেলা। ৮ মাইল দূরে বাজার, সেটা খোলা আছে। ট্রেনের শব্দ না শুনলে লাটুর একদম ভালো লাগে না। প্রথম রাত্রিরে পুরী এক্সপ্রেস না আসায় তাকে সারা রাত না খেয়ে থাকতে হয়েছিল। ওহ, সে কি বিভীষিকা! কিছুতেই ঘুম আসে না। প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি ট্রেন এসে পড়ল সমস্ত দুনিয়া কাঁপিয়ে। পরদিন লাটু ভয় কাঁপতে থাকে। আর যদি কোনোদিন ট্রেন না আসে তাহলে সে খাবে কি? রেল লাইন ধরে সোজা হেঁটে হেঁটে খড়গপুরে চলে যাবে? ওখানে তো সেই লোকগুলো আছে। বনমালীকে বলল, বনদা, আমার জমানো টাকাগুলো দেবে? বনমালীর চোখ দুটো কপালে উঠে গেল। রেগে চিৎকার করে বলল, জমানো টাকা? নিমক হারাম কোথাকার! কতদিন তোকে খাইয়েছি, পরিয়েছি, জামা গেঞ্জি কিনে দিয়েছি, আমার নিজের কম্বলখানা পর্যন্ত দিয়েছি। আজ তুমি আমার কাছে টাকা চাইছো? রাস্তার কুকুর বলে একেই। আজ তোর ডানা গজিয়েছে না? মেরে তোর খাল খিঁচে দেব, হারামির বাচ্চা। লাটু চুপ করে গালমন্ত শোনার পর কাঁচুমুচু মুখে বলল, বাহ, পয়সা না পেলে আমি খাবো কি? আস্তাকুরের পোকা, যা আস্তাকুর থেকে খুঁটে খাগে যা। সেখানেও কিছু নেই বনদা। তাহলে মর্গে যা, যেখানে খুশি যা, দূর হয়ে যা। এর কোনোটাই অবশ্য বনমালীর মনের কথা নয়। একটু পরে লাটুকে নিয়ে সে বাজারে যায়। চাল, ডাল, আলু কিনে আনে বেশ খানিকটা। তারপর প্ল্যাটফর্মের চায়ের উনুনে ডেচকি চাপিয়ে ফুটিয়ে নেয় খিচুড়ি। তারপর দুজনে মুখোমুখি খেতে বসে। একটু দূরে কেলুচরণও ছাতু কুলে খাচ্ছে। বৃষ্টি ধরে এসেছে অনেকটা, আকাশ পরিষ্কার হয়ে আসছে। বেশ কয়েকদিন বাদে দুটো কাক শেডের তলা থেকে বেরিয়ে কা কা করে কয়েকবার ডেকে মুক্ত হাওয়া থেকে ফিরে এলো। খেতে খেতে লাটু আর বনমালী একসময় থমকে গিয়ে পরস্পরের মুখের দিকে তাকায়। চোখে চোখে কথা হয়। তারপর দুজনেই মুখ ফিরিয়ে তাকায় উল্টো দিকের প্ল্যাটফর্মের কোণের দিকে। পাগলি সেখানে স্থির হয়ে বসে আছে। রাত্রির বেলা পাগলি ঠিক ওভারব্রিজের মাঝখানে এসে দাঁড়িয়েছিল দূরের দিকে চেয়ে। তার দই তো আসেনি। সে কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিল কে জানে। সকালবেলা থেকে তাকে লাটু ঠিক আগের মতনই একই রকম ভাবে বসে থাকতে দেখেছে। একটা শালপাতায় দুহাতা খিচুড়ি তুলে বনমালী বলল, যা, ওকে দিয়ে আয়। হাত মুখ ধুয়ে শালপাতাটা দুহাতে ধরে লাটু ওভারব্রিজ পেরিয়ে এলো পাগলির কাছে। সেটা পাগলির পাশে রেখে বলল, এই খেয়ে নাও, তোমার খিদে পায়নি? পাগলি আগের মতনই শুধু রেল লাইনের দিকে চেয়ে আছে, মুখটা ফেরাইও না। ২-৩ বার অনুরোধ করার পর লাটু উঠে পড়ল। তার সামনে বোধহয় খেতে চায় না, একটু পরেই ঠিক খাবে। খানিক পরে লাটু আবার সেখানে ফিরে এসে রাগে দুঃখে প্রায় কাঁপতে থাকে। এত স্বাদের খিচুড়ি, কতগুলো ধেড়ে ইঁদুর লুটোপুটি খাচ্ছে সেই শালপাতার ওপরে। সেটাকে তারা খানিকটা দূরে টেনে নিয়ে গেছে, মাটিতেও খিচুড়ি ছড়িয়েছে। বৃষ্টিতে সব গর্তে ঢুকে যাওয়া মেঠো ইঁদুরগুলো প্ল্যাটফর্মের ওপরেই ঘুরে বেড়ায় এখন। লাটু রাফিয়ে লাইনের উপর নেমে কতকগুলো খোয়া তুলে নিয়ে প্রাণপণে ছুঁড়ে মারতে লাগলো ইঁদুরগুলোর দিকে। পাগলির দিকে সে তাকায় অবজ্ঞার দৃষ্টিতে। না খাবি তো না খাবি, যা শুকিয়ে মর। পরপর 4টে দিন কেটে যায় ঠিক একভাবে। তারপর ঝকঝকে রোদ ওঠে। এতদিনে দেখা যায় শরতের নীল আকাশ। বড়বাবু পরমেশ সরকার দুপুরবেলা নিজে তদারকি করে প্ল্যাটফর্মের ময়লা কাদা সাফ করান ঝাড়ুদারদের দিয়ে। লাটুর আশা হয় আজ আসবে, আজ আবার স্টেশন কাঁপিয়ে ঢুকবে পুরী এক্সপ্রেস। বনমালী বড়বাবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, স্যার, আজ কি ট্রেন চলবে? বড়বাবু অন্যমনস্কভাবে উত্তর দেন, না, আজ তো নয়ই, কবে লাইন মেরামত হবে ঠিক নেই, ওদিকে এখনো জল নামেনি। তারপর বড়বাবু উল্টো দিকের প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকেন। শিরনা তপস্বিনীর মতো ঠিক একই জায়গায় বসে আছে পাগলি। তার খুব কাছে আস্তানা গেড়েছে 3টে কুকুর। কুকুরগুলো পাগলিকে দেখছে এক দৃষ্টে। ওরা কি ভাবছে কে জানে। বড়বাবু হাঁক দিয়ে বললেন, নকুর,
ওই কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে এসো তো। এ আর চোখে দেখা যায় না। এই পাগলিটা কি ওখানেই বসে বসে না খেয়ে মরবে? এই কদিনও খেয়েছে কিছু? নকুর বলল, ওর সামনে কেউ যায় না বড়বাবু, কেমন যেন ডাইনির মতো তাকায়, দেখলে ভয় লাগে। কৃতিত্ব দেখাবার এই সুযোগটুকু লাটু ছাড়ে না। সে বলল, আমি যাই ওর কাছে, আমি ভয় পাই না। বনমালী বলল, কিছু দিলেও খায় না। আমি তো কদিন খিচুড়ি পাঠিয়ে দিয়েছি, যেমনকার তেমন পড়ে থাকে, ইঁদুরে খেয়ে যায়। দিলেও খায় না? আগে হ্যাঁ স্যার, ও শুধু ট্রেনের খাবার খায়, আর কেউ দিলে খায় না। বড়বাবু কথাটা পুনরুক্তি করেন। শুধু ট্রেনের খাবার খায়, আর কেউ দিলে খায় না? তার ভ্রু কুঁচকে গেছে। কথাটার অর্থ তিনি বুঝতে পারলেন না, বেশি বোঝার চেষ্টাও করলেন না। পকেট থেকে 2 টাকা বার করে তিনি বললেন, ওকে কিছু খাবার কিনে দিয়ে আয় তো, বলবি বড়বাবু পাঠিয়েছেন। লাটুর চোখে চোখ রেখে তিনি বললেন, তুই তো ওকে ভয় পাস না, তুই দিয়ে যা, বুঝিয়ে সুঝিয়ে খাওয়াবি, মা বলে ডাকবি, বলবি মা তুমি খেয়ে নাও, তুমি না খেলে আমারও খাওয়া হবে না। কাছেই দেওয়ালে হেলান দিয়ে বসে আছে কেলুচরণ। 2 দিন ধরে তার জ্বর হয়েছে, চোখ দুটো লাল, পা দুটো সামনে ছড়ানো, উরুর ওপর ডান হাতের করতল উল্টো করে মেলে ধরা। সে বেশ জোরে টেনে টেনে বলল, বড়বাবু দুঃখিনী অনাথিনী মেয়ে ছেলেদের মা বলে ডাকতে নেই, তাতে তাদের কষ্ট আরও বাড়ে। সন্তানই তো মায়েরে বেশি লাঞ্ছনা দেয়। আমি কত স্থান ঘুরিয়ে আসিছি, সব জায়গাতে দেখেছি মাই সন্তানদের লাথি মারিছে। বড়বাবু কেলুচরণের দিকে ফিরে তাকালেন, যেন তিনি এই লোকটিকে এই প্রথম দেখছেন। কেলুচরণ আবার বলল, ডাক্তারবাবু বলেছিলেন কি ওর স্বামী ওরে লাথি মার কিরি ফেলায় দিয়ে গেছে। যদি ধরেন ওর স্বামী নাই, ওর সন্তানেরা ওরে আপদ মনে করি বিদায় করি দিছে। বড়বাবু চট করে মুখটা ফিরিয়ে নিলেন। এসব কথা তিনি শুনতে চান না। পকেট থেকে আরও 1 টাকা বার করে তিনি লাটুকে বললেন, যা পাগলিকে খাইয়ে আয়। তারপর তিনি হনহন করে চলে গেলেন কোয়ার্টারের দিকে। কেলুচরণ আরও কি সব বলতে থাকে, কিন্তু কেউ আর সেদিকে মনোযোগ দেয় না। ছোট দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। স্টেশনের বাইরের হোটেলে আজ আঁচ পড়েছে। নকুর লাটুর হাত থেকে টাকা নিয়ে বলে, দে, আমি খাবার কিনে আনছি। অল্প পরেই সে একটা শালপাতার ঠোঙা নিয়ে ফিরে আসে। সেটা নিয়ে ওভারব্রিজের দিকে না গিয়ে রেল লাইনে লাফিয়ে নেমে পড়ল। তারপর কোনাকুনি হাঁটে। ভদ্রকের দিকে লাইনটা সোজা বহুদূর দেখা যায়, যেন একেবারে আকাশে মিশে গেছে। এদিকে তো জল নেই, তবু কেন ট্রেন আসে না? কদিন ধরে খিচুড়ি খেয়ে লাটুর অরুচি ধরে গেছে, ঠিক মতন পেটও ভরে না। বনমালী নিজে বেশি খেয়ে তাকে কম দেয়। দিনের বেলা লাটুর রুটি খাওয়া অভ্যাস, তাছাড়া 2-1খানা জিলিপি না খেলে তার মনে সুখ হয় না। এটারও পয়সা নেই তার কাছে। ঠোঙার ওপরে শালপাতাটা একটুখানি তুলে দেখল লাটু। 5-6খানা পুরি, আলু বেগুনের তরকারি, বেশ গরম আছে। লাটুর জিভে জল এসে যায়। টি 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 টিট্রি টিট্রি করে কি যেন একটা পাখি ডাকছে অনেক দিন পরে। এত বৃষ্টির জল শুষে খোয়াগুলো পর্যন্ত যেন নরম হয়ে গেছে। লাটুর পায়ে লাগে না, রোদ্দুরেও কোনো তাপ নেই। এদিকের প্ল্যাটফর্মে এসে কুনোইয়ে ভর দিয়ে লাটু অবলীলাক্রমে উঠে এলো। পাগলির কাছে এসে ঠোঙাটা নামিয়ে রেখে সে চঞ্চল চোখে কিছু একটা খুঁজল। কুকুরগুলো এগিয়ে আসছিল। লাটু দাপটের সঙ্গে বলল, হুস হুস যা। পাগলিকে বলল, এই যে খাও, তোমার জন্য বড়বাবু পাঠিয়েছে। তারপরই তার মনে পড়ে গেল বড়বাবু শেখানো কথা। সে বলল, ও মা খাও, তোমার জন্য খাবার এনেছি। এতদিন পরে পাগলি মুখ ঘুরিয়ে তাকালো লাটুর দিকে। আজই লাটু ভয় পেয়ে গেল, বুক ছমছম করছে। এই কদিনে চেহারা আরো বদলে গেছে পাগলির। চুপসে গেছে গাল, জল জল করছে কোটরে বসা চক্ষু দুটো। সে যেখানে বসে আছে সেখানে থক থক করছে রক্ত, মাছি ভন ভন করছে সেখানে। আজ সত্যিই ওকে ডাইনির মতো দেখাচ্ছে। কাঁপা কাঁপা গলায় লাটু বলল,
ও মা, খাও। তুমি না খেলে আমরা খাবো কি করে? পাগলি তবু কটমট করে দেখছে লাটুকে। লাটুর ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে, কিন্তু সে পারছে না। সে আবার বলল, এই দেখো, আমিও খাচ্ছি, তুমিও খাও, বড়বাবু পাঠিয়ে দিয়েছেন। একখানা পুরিতে তরকারি মাখিয়ে লাটু প্রথম নিজে কপ কপ করে খেয়ে ফেলল। তারপর আর একখানা পুরি সে এগিয়ে দিল পাগলির দিকে। পাগলি তা নিল না। সেই মুহূর্তে সে দুহাতে মুখ ঢাকল। তার শীর্ণ শরীরটা কাঁপতে লাগলো কান্নার ঝোঁকে। সেই কান্নার কোনো শব্দ নেই। এমন কান্না সব মানুষের জীবনে ঘটে না। এই সুযোগের সদ্ব্যবহার করতে লাটু বিন্দু মাত্র দ্বিধা করল না। প্রথম থেকেই সে যেটা খুঁজছিল সেটা সে দেখতে পেয়ে গেল। পয়সা রাখা ডালডার কৌটোটা কি করে যেন চলে গেছে পাগলির পেছন দিকে। লাফিয়ে উঠে সেই কৌটোটা তুলে নিয়ে লাটু ছুট লাগালো। তাকেও বাঁচতে হবে তো। অন্যদিকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বনমালী আর নকুররা তাকে দেখছে। সেই জন্য লাটু প্রাণপণে চেঁচাতে লাগলো, ওরে বাবারে, পাগলি আমায় কামড়ে দিয়েছে, ওরে বাবারে। শেষ হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের পুরী এক্সপ্রেসের রক্ষিতা।